তো এবারে আমরা দেখব আমাদের কেবিএস এনবিএস যে টায়ার 2 এক্সাম হতে চলেছে, তো তার বাংলা সিলেবাসের একটা সম্পূর্ণ রূপরেখা আমরা আজকে দেখার চেষ্টা করব। সঙ্গে আমরা আলোচনা করব একটা মাস্টার ব্লুপ্রিন্ট। ঠিক আছে ভাই, তো কোন কোন টপিক বা কীভাবে স্ট্র্যাটেজি, কোন কোন ধরন, সবগুলা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের সাফল্য নিশ্চিত হতে হবে। তো চলুন আমরা এক এক করে সবগুলা দেখার চেষ্টা করি। জেনারেলি আমাদের যেটা প্রিপারেশন করতে হবে, তো প্রিপারেশনের বেস হচ্ছে মূলত দুইটা, কিন্তু মনে রাখবেন। একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের এই আদি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের যে কবি, সাহিত্যিক, সাময়িকপত্র, পত্রিকা, গদ্য, কবিতা, এইগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 বাংলা সাহিত্যের ইতিহাস, এর মধ্যে আসছে। ক্লিয়ার? আরও বিস্তারিত সম্পূর্ণটা জানাবো, স্টেপ বাই স্টেপ আপনারা সব জানতে পারবেন। 2 নম্বরটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের বিভিন্ন ধরনের টপিক আছে, ছোটোখাটো টপিকগুলো, যেমন ভাষার গঠন, ভাষার রীতি, ভাষা কীভাবে প্রয়োগ করতে হয়, তাছাড়া আরও ব্যাকরণের যেগুলো ছোটোখাটো বিষয় আছে, সবগুলা জিনিস আমরা খুব ভালো করে এবারে দেখার চেষ্টা করব, এই টপিকগুলো অ্যানালাইজ করব। ক্লিয়ার? পরবর্তী স্লাইডে দেখুন আমাদের যেটা ইতিহাস যেটা বলেছিলাম, তো ইতিহাসের মধ্যে আমাদের প্রাচীন এবং মধ্যযুগ আমাদের থাকছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, যেখানে উন্মেষ বা ভক্তিবাদের যুগ বলেও বলা হয়। তাছাড়া আধুনিক যুগের দুইটা পার্ট, দুইটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে। একটা হচ্ছে আধুনিক যুগের আমরা 19 শতকের লেখক, সাহিত্যিক, কবিদেরকে দেখব। আর একটা হচ্ছে 20 শতকের আধুনিক যুগের যে কবি, সাহিত্যিক, রচয়িতাকার যারা আছেন তাদের সম্বন্ধে দেখব। তো 19 শতকের যে আধুনিক যুগ, এই যুগটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নবজাগরণের যুগ বা গদ্যের উন্মেষের যুগ। ক্লিয়ার? আর 20 শতকের যেটা যুগ, এটাকে আমরা বলতে পারি মননশীলতা এবং বাস্তববাদের যুগ, এটা আমরা বলতে পারি নির্দ্বিধায়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ আমরা জানবো। তারপর আধুনিক যুগের এই দুইটা সেকশন, একটা হচ্ছে 19 শতকের কবিদের আর একটা হচ্ছে 20 শতকের কবিদের আমরা জানবো। যদি আমরা একটু ডিটেলস যদি দেখার চেষ্টা করি, তো বিশেষ করে এই প্রাচীন বা আদি যুগের যে মধ্যযুগের, প্রাচীন, আধুনিক যুগ বা মধ্যযুগের যে সাহিত্য, বিশেষ করে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, এগুলো হচ্ছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী এবং মঙ্গল কাব্য। আপনারা যারা গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন, অবশ্যই আপনারা এই চর্যাপদ কি এই নিয়ে পুরো বিস্তারিত আপনাদের জানা আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কি তা নিয়েও জানা আছে, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য বিভিন্ন ধরনের হয়, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, এই ধরনের বেশ কয়েকটি কাব্য আপনারা অবশ্যই পড়েছেন, আপনাদের জানা আছে। তারপরও যদি কোনো টপিকের বিশেষ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন যেটাকে বিলম্বিত মধ্যযুগ বা লুকোস ধারা যেটাকে বলা হয়, এ থেকে আমরা দেখতে পাবো আরাকান রাজসভার কবি এবং কাব্য, এখান থেকেও আমাদের প্রশ্ন আসবে। অনুবাদ কাব্য সাহিত্য, চৈতন্য জীবনী কাব্য, তারপর যেমন ধরুন শাক্ত পদাবলী, তারপরে যে ময়মনসিংহ গীতিকা যেটা রয়েছে, তারপর হচ্ছে বাউল গান। এই কয়েকটা বিশেষ করে মধ্যযুগের যে ঘটনা, এই মধ্যযুগের ঘটনাগুলি থেকে আমাদের এই টপিকগুলো থেকে আমাদেরকে পড়তে হবে। পরীক্ষকের দৃষ্টিকোণ, অর্থাৎ প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হবে, প্রশ্নটা কি ধরনের থাকবে বা কোন স্ট্র্যাটেজি যদি প্রশ্ন থাকে, যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে এটা দেখুন রচয়িতার পরিচয়। যেমন একটা কাব্য দেওয়া ছিল, এই কাব্যের যে রচয়িতা রয়েছেন, যেমন আমাদের যদি চর্যাচর্য বিনিশ্চয়ের কথা বলি তাহলে হরপ্রসাদ শাস্ত্রী। তো এনার রচয়িতার, ওনার যে পরিচয় সম্বন্ধে, ওনার জন্ম, মৃত্যু বা ওনার যে প্রেক্ষাপট, ওনার সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে। বা এই পার্টিকুলার একটা গ্রন্থ দেওয়া হলো, গ্রন্থের নামটা কি বা গ্রন্থ কখন প্রকাশ হয়েছে, এর রচনার ঐতিহাসিক গুরুত্বটা কি আমাদের দেখতে হবে। তারপরে যে একটা কাব্য, যে কাব্যটা যে কোনো কাব্য হোক না কেন, এই কাব্যের বিষয়বস্তু কি বা তার বৈশিষ্ট্য কি, এগুলাকে আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা একবার চলে যাই একটু গদ্য সাহিত্যের দিকে। তো
তো গদ্য সাহিত্য বা আধুনিকতার উন্মেষ, যেটাকে যেমন নবজাগরণের ইতিহাস এবং বাংলার সমাজ ও সাহিত্যে তার প্রভাব যেটা পড়েছে। তো এখানে বেশ কয়েকজন কবিদেরকে আমাদের পড়তে হবে। এক নম্বর হচ্ছে ফৌটুলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠী, কয়েকজন ফৌটুলিয়াম কলেজ নিয়ে কয়েকজন লেখক লিখেছিলেন। তো সেই ফৌটুলিয়াম কলেজ সম্বন্ধে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এটা হচ্ছে আমাদের গদ্য সাহিত্যের একটা ইতিহাস বা নবজাগরণের ইতিহাস বলতে পারি। তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জানবো। তারপর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে জানবো। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানতে হবে। তারপর প্রমোদ চৌধুরী থেকে আমাদেরকে জানতে হবে। তারপর আধুনিক কাব্য সাহিত্যের বিবর্তনের মধ্যে অনেকগুলা কবি রয়েছে, সবগুলা কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। সিলেবাসটা যেমন সহজ নয় ভাই, বারবার বলছি, সিলেবাসটা অনেক ডিপ সিলেবাস এবং অনেক সাহিত্যিক কবি সকলকেই কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। যেমন আধুনিক কাব্য সাহিত্যের নিদর্শন বা বিবর্তন যদি দেখি, তো এখানে আমাদের কাদেরকে পড়তে হবে? মধুসূদন দত্ত মাইকেল, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য সাহিত্যের দিক দিয়ে, কাজী নজরুল ইসলামের কাব্য সম্বন্ধে পড়তে হবে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ এবং সুভাষ মুখোপাধ্যায়। এই বেশ কয়েকজন আধুনিক কাব্য সাহিত্যের বিবর্তনগুলো আমাদেরকে খুব ভালো করে একবার হলো দেখতে হবে। তারপর আমরা যদি দেখি উপন্যাস বা ছোট গল্পের যেটা স্বর্ণযুগ বলা হয়, উপন্যাসের যুগ বা ছোট গল্পের স্বর্ণযুগ হিসাবে কাদের কাদের উপন্যাস দেখতে হবে বা কাদের ছোট গল্প দেখতে হবে। এক নম্বরে আমরা যদি দেখি তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গাতে আছেন, ওনাকে রাখতেই হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, পরশুরাম এবং প্রেমেন্দ্র মিত্র। আরেকজন রয়েছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বা সংক্ষেপে আমরা বলতে পারি বনফুল। ক্লিয়ার? উনাদের সেই উপন্যাস বা ছোট গল্প আমাদেরকে পড়তে হবে। এবার যদি আমরা দেখি বাংলা নাটকের দিক দিয়ে যদি দেখি, কারণ দেখুন প্রশ্নগুলো এমন করা হয়েছে যাতে করে কোনো টপিক আপনাদের বাদ না যায় এবং সেই খুব একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মধ্য দিয়ে প্রশ্নগুলো আসে। আমাদের পরীক্ষায় আমরা দেখেছিলাম। তো নাটকের মধ্য থেকে মধুসূদন দত্তের নাটক পড়তে হবে। দীনবন্ধু মিত্র কী কী নাটক রচনা করেছিলেন, তার বিখ্যাত নাটক কী, নাটকটা কত সালে প্রকাশিত হয়েছে, এই নাটকের প্রেক্ষাপট কী বা কিসের উপর ভিত্তি করে নাটকটা তৈরি হয়েছে, এই ধরনের প্রশ্নই আপনাদের আসবে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরিত প্রসাদ, বিদ্যামদন, বিদ্যা বিনোদ, তারপর হচ্ছে বিজন ভট্টাচার্য, তারপর উৎপল দত্ত। তো এখানে একটা জিনিস, এই অংশে শুধুমাত্র গুরুত্বপূর্ণ রচনা, লেখক এবং প্রকাশকালের উপর সর্বাধিক জোর দেওয়া হবে আমাদের। যেমন মধুসূদন দত্তের গুরুত্বপূর্ণ নাটক কী, ঠিক আছে, বা এমন একটা নাটকের নাম দিয়ে দিল চিত্রাঙ্গনা, এই চিত্রাঙ্গনা নাটকের লেখক কে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের নাটক আছে, পিতা ও পুত্র নাটকের লেখক কে, এই ধরনের বিভিন্ন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কিছু জানতে হবে, কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন যে উনি লিখেছেন। তারপর প্রকাশকাল, এটা কবে প্রকাশ হয়েছিল, এইগুলা জিনিস আমাদেরকে খুব ভালো করে একবার দেখে নিতে হবে। তারপর সাময়িক পত্র থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসবে। সাময়িক পত্র থেকে যদি আমরা দেখি তাহলে সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, তারপর হচ্ছে পরিচয়। এই কয়েকটা হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিকীকরণের যে ছাপাখানা, এই ছাপাখানার মধ্যে বেশ কয়েকটি সংবাদপত্র প্রকাশিত হতো। এইগুলো হচ্ছে সংবাদপত্রের নাম বা সাময়িক পত্রের নাম, এইগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদের বাংলা সাহিত্যের নিদর্শন হিসাবে আমরা দেখতে পাই। এখানে প্রস্তুতির বিষয় হচ্ছে কাল, সীমা, বৈশিষ্ট্য এবং লেখক গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় একই ব্যাপারে। বঙ্গদর্শন পত্রিকা কে লিখেছিলেন, কখন লেখা হয়েছিল, এই বঙ্গদর্শন পত্রিকার বৈশিষ্ট্য কী, ঠিক আছে, বা এই লেখকের বঙ্গদর্শন পত্রিকা সম্বন্ধে লেখকের মন্তব্য কী, কিসের প্রেক্ষাপটে লিখিত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে, ছোটোখাটো বিষয়গুলো আমাদের দেখতে হবে। তারপর আমরা এবার চলে যাই বাংলা ব্যাকরণে যদি যাই, তাহলে দেখুন ব্যাকরণের এই ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব সবগুলা জানতে হবে। ফনেটিক্স, লেটার্স বা মরফোলজি বা ওয়ার্ড যদি বলি, তারপর সিনট্যাক্স অ্যান্ড সিমেন্ট্যাক্স, এই সবগুলোই আমাদেরকে দেখতে হবে। তো কী কী টপিক আমাদের পার্টিকুলার যে টপিকগুলো রয়েছে, যেমন ধরুন ধ্বনি, বর্ণ এবং শব্দ জানতে হবে, ভাষা উপভাষার সম্পর্ক,
বা ভাষা উপভাষার মধ্যে কি সম্পর্ক রয়েছে, সাধু এবং চলিত ভাষা মানে কি, সাধু ভাষা কি, সাধু ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছিল, তারপর চলিত ভাষাটা কি বা সাধু থেকে চলিত ভাষায় পরিবর্তন কি, আমাদের ক্রিয়াপদের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটে সাধু চলিত ভাষায়, এই ধরনের প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ যেমন যদি আমরা কলম যদি বলি তাহলে কলমের যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে, ক প্লাস ও প্লাস ল প্লাস ও প্লাস এই ধরনের হয়, তাই না? তো এটা আমরা জানেন, তো আমরা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নীতি রয়েছে। এই ধ্বনি পরিবর্তনের নীতিগুলা কি, এইগুলো আমরা দেখব, যেমন স্বরাগম, স্বরলুপ, এই স্বরসঙ্গতি, অপিনিহিতি, এইগুলা ব্যাপার আমাদেরকে জানতে হবে। প্রকৃতি এবং প্রত্যয় সম্বন্ধে জানব। পদ পরিচয় এবং পদান্তর। পদ পরিচয় এই যেমন ক্রিয়াপদ বা পরিচয়, পদান্তর, লিঙ্গ, বচন, পুরুষ, এইগুলা জানব। সন্ধি সবগুলা সন্ধি লাগবে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, সবগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। বাক্যতত্ত্বের মধ্যে কি কি রয়েছে দেখে নেওয়া যাক। কারক, বিভক্তি এবং অনুসর্গ আমরা দেখব। তারপর সমাস এবং ক্রিয়াপদ, বাংলার শব্দভাণ্ডার, তারপর হচ্ছে বাক্য পরিবর্তন গঠন অনুসারে বাক্য পরিবর্তন হবে, আবার অর্থ অনুসারেও কিন্তু বাক্য পরিবর্তন হবে। এই সবগুলা বাক্য আমাদের খুব ভালো করে দেখতে হবে। তারপর প্রবাদ, প্রবচন এবং বেশ কিছু বাগধারা আমরা দেখে নেব, যেটা আমাদের টায়ার 1-এও কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তারপর অলঙ্কার যদি আমরা দেখি তাহলে অলঙ্কারের দিক দিয়ে আমাদের সবগুলো অলঙ্কার ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ করে অনুপ্রাস, যমক, শ্লেষ এবং উপমা, এই 4টা অলঙ্কার কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ এবং বেশি উল্লেখযোগ্য। এই 4টা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ফাইনালি যদি একটা কথা বলি তাহলে আমরা এই সাহিত্যিকদের যে ধারণা, কালাক্রমিক, এগুলা দেখব। এই রচনার প্রকাশকাল এবং তার ঐতিহাসিক গুরুত্বগুলো দেখব। সাময়িক পত্রের লেখক গোষ্ঠী এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ব্যাকরণের প্রায়োগিক সূত্রাবলী, এগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের বাংলা গ্রামারের একটা প্লেলিস্ট লাগিয়ে দেবো, যেখানে সবগুলো যদিও থাকবে না, তো কিছুটা বাংলা ব্যাকরণ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই প্লেলিস্টে দেওয়া আছে। এবং আপনারা যদি চান যে এই ধরনের সম্পূর্ণটা কোর্স কমপ্লিট করার, তো যতগুলো সম্ভব হয় আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ক্লাস দেওয়ার। তো এই স্বল্প সময়ে 100% কোর্স কমপ্লিট হয়তো বা নাও হতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বিষয়, অনেকগুলা টপিক, অনেকগুলা ডিটেলস রয়েছে। তো যতগুলো সম্ভব হয় আমরা দিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করেন, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো আজকের এই ক্ষুদ্র আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন, এবং কী ধরনের ক্লাস করলে আপনাদের উপকারে আসবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।